বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলছে না বলে মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আসলে মানুষ মনে করছে যে সরকার তাদের কোনো দিক নির্দেশনা দিচ্ছে না। এখানে আমার মনে হয়েছে যে বিষয়টা বিজ্ঞ ইউনুস সাহেব অত্যন্ত কৌশলী একটা ভূমিকা নিয়েছেন। যেহেতু রাষ্ট্রের মধ্যে মানুষের এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছে, তাই উনি চাচ্ছেন যে মানুষ তার প্রত্যেকটা কর্মক্ষেত্রে নিজে থেকে এগিয়ে আসে। এর ফলশ্রুতিতে আপনারা ইদানিং লক্ষ্য করবেন যে ফেনী সহ দেশের যে 10টি জেলায় বন্যা কবলিত হয়েছে, মানুষের মধ্যে এক ধরনের অটোমেটিকলি ঐক্য তৈরি হয়েছে এবং এখানে কেউ কাউকে রাজাকার বলছে না, কেউ সরকার দলের বলছে না, কেউ বিরোধী দলের বলছে না, সবাই বাংলাদেশি, ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। সবাই সবার জায়গা থেকে এক ধরনের ঐক্য তৈরি হয়েছে, যে ঐক্য আসলে আমি আমার স্মরণকালে এতটুকু মানুষের মধ্যে ঐক্য প্রক্রিয়া লক্ষ্য করি। যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন আপনার ফাউন্ডেশনের অ্যাকাউন্টে 20 কোটি, 30 কোটি, 50 কোটি টাকা পর্যন্ত জমা হচ্ছে। পাশাপাশি ছাত্রদের টিএসসিতে মানুষের নগদ টাকা এবং অন্য বস্ত্র বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী জমা পড়ছে লাইন দিয়ে। এতে প্রমাণিত হয় যে আমরা পরোপকারী মানবিক বাংলাদেশের মানুষ, এতে কোনো সন্দেহ নেই। যদি সরকার এ বিষয়ে নড়ে চড়ে বসত, তাহলে এই দণ্ডদশার বাংলাদেশের মধ্যে সরকারকেই সব কিছু এগিয়ে নিতে হবে। তো এখানে সরকার যেহেতু মিডিয়ার সামনে বা বন্যা বিষয়ে স্পষ্টভাবে কোনো কিছু বলেনি, এর মানে এই নয় যে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। আপনারা দেখবেন যে গতকালকে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি বিভিন্ন ধরনের এনজিও সংস্থাকে নিয়ে বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে নিয়ে বসেছিলেন। সেখানে 1000 কোটি টাকা একটা ফান্ড তৈরি হয়েছে। তাহলে খালি সত্য মিথ্যা সংবাদ মাধ্যমে কথা বললে, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কথা বললেই যে সরকার দেশের জন্য কাজ করে তা কিন্তু নয়। কাজ করতে হলে সময় দিতে হবে। যদি মানুষের সাথে কথা বলতে হয়, প্রেসের সাথে সময় দিতে হয়, তাহলে মূল কাজগুলো কোন সময় করবে? আমাদের যারা আন্তরিক, যারা দেশের জন্য কাজ করতে চায়, তারা কথা কম বলে এবং কাজ বেশিই করে। আরেকটা বিষয় হচ্ছে যে এই সরকারের যারা মিডিয়ার সামনে কথা বলার, তারা কথা বলে না, কিন্তু কথা বলতেছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিল সহ অন্যান্য সমন্বয়ক। আসলে এখানে এই বিষয়টা নিয়েও অনেক কথা হচ্ছে। সরকার যেখানে কথা বলছে না, তাহলে ওরা কেন সরকারের ভূমিকা নিচ্ছে, সেই প্রশ্নটা আমার। কারণ বাংলাদেশে নিবন্ধিত অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা বিগত দিনে দেশ পরিচালনা করেছে, তাদের সেই অভিজ্ঞতা আছে। এদেরকে নীরব রেখে এই যে রানিং স্টুডেন্ট যারা ছাত্র, তাদেরকে দিয়ে কেন এইসব ব্রিফ করানো হচ্ছে, এটা আসলে আমারও নিজেরও বোধগম্য নয়। যদি কোনো কথা বলতেই হয়, তাহলে উপদেষ্টাদের মধ্যে তথ্য উপদেষ্টা বা আছেন, উনি বিভিন্ন বিষয়ে জাতিকে কথা বলবে। কিন্তু এই সরকারের ছায়া সরকার হিসাবে এই সার্জিস আর হাসনাত আবদুল্লাহ কথা বলে দেশের মধ্যে আসলে একটা বিতর্ক বা বিভ্রান্তি মতো কথা না বললেই নয়। মনে হচ্ছে ওনারাই দেশ চালাচ্ছে। তাহলে বাকি এই যে গণতান্ত্রিক যে দেশের যে নিবন্ধিত রাজনৈতিক দল, এই দলগুলা দুষ করলো কেন? এরা কেন সরকারের মানে নির্ভরযোগ্য সূত্র হিসেবে কথা বলতে পারবে না? এটা কি বৈষম্য নয়? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জনতা এক কাতারে এসে আন্দোলন করেছিলাম একই ব্যানারে। এর মানে এই নয় যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তারাই শুধু কথা বলবে, বাকিদেরকে
চুপ রাখতে হবে, এটাও আসলে অনেকটা স্বাধীন দেশের একটা বৈষম্যর মধ্যে পড়ে যায়। ছাত্ররা লেখাপড়া করবে, তাদের ভার্সিটি খুলে দেওয়া হোক, তাদেরকে এই বিভিন্ন বিষয়ে কথা না বললেই ভালো। ওদের অবদান আছে, আমরা সবসময় স্বীকার করি, এখনও স্বীকার করছি। আর শেষ পর্যায়ে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে মানুষ আসলে এখন কার কাছে যাবে, তাদের দাবি দাবা কার কাছে পেশ করবে, সেই তৃণমূল থেকে সংসদ পর্যন্ত বর্তমানে কোনো জনপ্রতিনিধি নেই। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে সাধারণ মানুষ কিন্তু চিনে না। পৌর সিটি কর্পোরেশন বলেন, পৌরসভায় বলেন, উপজেলা পরিষদ বলেন, জেলা পরিষদ বলেন, ওদের সাথে মানুষের কোনো সম্পর্ক নেই এবং ওরাও স্থানীয় জনগণকে চিনে না। বিভিন্ন সমস্যায় মানুষ এখন তাদের অভিযোগ, তাদের দাবি দেওয়া বা তাদের প্রত্যাশা পূরণের জায়গাটা কোথায়? সেক্ষেত্রে এই সরকার দেশ পরিচালনা করুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের তো দাঁড়ানোর মতো দাবি দাবা নিয়ে জায়গা একটা দরকার। যেহেতু সারা দেশের জনপ্রতিনিধিদেরকে অবৈধ নির্বাচিত হওয়ার দায়ে সত্যই এটা তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেখানে যারা গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করে, যাদের বিগত দিনে দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে বা দেশ পরিচালনা করেছে, তাদেরকে সরকার একটা কাঠামোর মধ্যে নিয়ে আসলে এবং মানুষের যাতে দাঁড়ানোর জায়গা থাকে, সাধারণ মানুষ যাতে কথা বলতে পারে, তাদের দাবি চাইতে পারে, সেই ব্যবস্থা করে দিতে হবে। নতুবা রাষ্ট্র একটা প্রশাসনিক রাষ্ট্র বা আমলাতান্ত্রিক রাষ্ট্রের রূপ নেবে, এমনটাই মানুষ আসলে সে রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত হবে, এতে কোনো সন্দেহ নেই। পরিশেষে আমি যে কথাটা বলবো, এ কথাটাই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের বিভিন্ন কাঠামোকে দ্রুত সংস্কারের মাধ্যমে সবার অংশগ্রহণে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়া যায়, মানুষের প্রত্যক্ষ ভোটে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত হোক এবং তাদের দাবি দাবা, তাদের অভিযোগ, তাদের সুখ দুঃখ যা কিছুই আছে তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করুক এবং গণতন্ত্রের রাষ্ট্রে জনগণের দ্বারা পরিচালিত হোক, এমনটাই প্রত্যাশা জনমনে। মানুষ আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচনে তাদের পছন্দসই ব্যক্তিকে নির্বাচিত করবে এবং তার দ্বারা তার এলাকা শান্তি ফিরে আসবে এবং উন্নয়নমূলক অবকাঠামোগত দিক দিয়ে এগিয়ে যাবে, এমনটাই সবার মাঝে প্রত্যাশা। ধন্যবাদ।